আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থতার সহিত সুন্দরভাবে পবিত্র ঈদুল ফিতর এর খুশি উপভোগ করেছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই ঈদ পরবর্তী আমার আন্তরিক প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের অনলাইন ক্লাসে আমাদের পাঠের বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রসায়ন প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই টপিকটি তোমরা জানো। এই টপিকটি নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তখন আমি বলেছিলাম যে বর্তমানে যে দীর্ঘায়িত আধুনিক পর্যায় সারণী, যা এ পর্যন্ত আবিষ্কৃত মোট 118টি মৌলের সমন্বয়ে সুসম্পন্ন, সেটি বর্তমানেও আমরা দুইটি ফ্রেমে চিহ্নিত করে থাকি বা চিনে থাকি। আমরা সবাই জানি পর্যায় সারণী বলতে মেনলি দুটো জিনিস আসে, একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে শ্রেণী। একটা হচ্ছে পেরিয়ড বা পর্যায়, পেরিয়ড ইংরেজি শব্দ, পর্যায় বাংলা শব্দ। আরেকটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী, গ্রুপ ইংরেজি শব্দ, শ্রেণী বাংলা শব্দ। এবং আমরা এও জানি পেরিয়ড বা পর্যায় সারণীতে আনুভূমিকভাবে অবস্থিত এবং গ্রুপ বা শ্রেণী পর্যায় সারণীতে লম্বভাবে অবস্থিত। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে এই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয় শিখতে গিয়ে আমরা পর্যায় সারণীর চিহ্নিতকরণকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, আর একটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। গত ক্লাসে আমরা আধুনিক পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস দ্বারা কিভাবে মৌলসমূহকে চিহ্নিত করা যায় বা শনাক্ত করা যায় তা আমরা দেখেছিলাম। আজ দেখব আমরা সর্বাধুনিক পর্যায় সারণীতে কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলগুলিকে শনাক্ত করা যায়। আসলে ব্যাপারটা প্রায় একই রকম। কেন একই রকম? যে এটা আমরা ক্লিয়ার যে পর্যায় সারণীতে পর্যায়গুলা, সেটা তুমি আধুনিক পর্যায় সারণী বলো আর সর্বাধুনিক পর্যায় সারণী বলো, পর্যায় সংখ্যা কিন্তু 7টি এবং সেই 7টি পর্যায়কে দুই ক্ষেত্রেই একই চিহ্ন বা একই সংখ্যা, ইংরেজি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো তুমি আধুনিক পর্যায় সারণী বলো আর স্বাধুনিক পর্যায় সারণী বলো, এই পর্যায়কে আমরা এই 1 2 3 4 5 6 7 এই 7টি ইংরেজি ডিজিট বা অঙ্ক দ্বারাই আমরা প্রকাশ করে থাকি। কিন্তু একটু তফাৎ হলো গ্রুপ বা শ্রেণীতে গিয়ে। আমরা কি বললাম, গ্রুপ বা শ্রেণী হচ্ছে এভাবে লম্বভাবে, ধরো এরকম ভাবে অনেকগুলা গ্রুপ বা শ্রেণী আছে, আমি কয়েকটা দেখানোর চেষ্টা করলাম। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এই গ্রুপ বা শ্রেণীকে আমরা দুইটা উপগ্রুপে ভাগ করি। একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি, এবং তাদের পাশে 1 থেকে 7 পর্যন্ত রোমান সংখ্যা বসিয়ে আমরা গ্রুপ বা শ্রেণীগুলা শনাক্ত করি। যেমন ধরো কি বলেছিলাম যে 1 এর এ, 1 এর বি, সরি 1 এর এ, 2 এর এ, 3 এর এ, 4 এর এ, 5 এর এ, 6 এর এ, 7 এর এ। ঠিক একইভাবে বি উপগ্রুপগুলাও আমরা এভাবে বি এর পাশে 7টি রোমান সংখ্যা বসিয়ে আমরা প্রকাশ করি। কিভাবে? 1 এর বি, 2 এর বি, 3 এর বি, 4 এর বি, 5 এর বি, 6 এর বি, 7 এর বি। এই গেল 7 7 14, এবং 8 বলে একটা শ্রেণী বা গ্রুপ আছে, এবং সেখানে মোট 3টা গ্রুপ থাকে। 14 আর 3 17, এবং লাস্টে শূন্য নামে, শূন্য গ্রুপ বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলোতে থাকে, শূন্য গ্রুপ নামে একটা গ্রুপ থাকে। এই মোট 18টি গ্রুপে আমরা ভাগ করি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে, এবং এদেরকে আমরা এইভাবে রোমান সংখ্যায় চিহ্নিত করে থাকি। এবং এভাবে চিহ্নিত আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 118টি মৌলের কোনো একটা মৌল যদি তোমাকে দেওয়া হয়, সেটা কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে অবস্থিত, কিভাবে বের করতে হয়, আমরা গত ক্লাসে এই নিয়ে বিস্তারিত বলেছি। আজ বলবো আমরা সর্বাধুনিক পর্যায় সারণীতে কিভাবে মৌল শনাক্ত করা হয়। সর্বাধুনিক পর্যায় সারণীতে তফাৎটা হলো এরকম যে এখানে আমরা আর রোমান সংখ্যা ব্যবহার করব না। এখানে এই পর্যায় সংখ্যার মতোই আমরা এই গ্রুপের ক্ষেত্রেও ইংরেজি সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এভাবে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দিয়ে প্রকাশ করব। এবং তখন আমরা কিভাবে কোনো একটা মৌল যদি আমাকে দেওয়া হয়, কিভাবে আমি সেটা পর্যায় সারণীর
কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে অবস্থিত, কিভাবে শনাক্ত করব, সেই কথাবার্তাগুলো আমরা আজকে বলবো। গত গত ক্লাসের নিয়মের মতোই কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, এজন্য আমি পুরো ক্লাসটাই আবার সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তাহলে সর্বাধিক পর্যায় সারণীতে শ্রেণীগুলা কিভাবে প্রকাশ করবো আমরা? এভাবে, হ্যাঁ, ইংরেজি সংখ্যা দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 18 পর্যন্ত, এভাবে, রাইট? আসো বন্ধুরা, আমরা দেখার চেষ্টা করি তাহলে কিভাবে আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? মূলত বললাম এই যে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা 0 সহ মোট 9টি ও পর্যায় 7টি, এবং সর্বাধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা 18টি। তাকে 0 সহ 9টি এবং পর্যায় 7টি আধুনিক পর্যায় সারণীতে, এবং সর্বাধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা 18টি ও পর্যায় সংখ্যা 7টি। দেখো, পর্যায় সংখ্যা কিন্তু দুই ক্ষেত্রেই 7টি, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যার বেলায় এখানে পরিবর্তনটা, যে গ্রুপ সংখ্যা বলছে 0 সহ 9টি, 0 সহ 9টি। তো খেয়াল করো যে এর মধ্যে 0 একটা, আর ওই 8-এর মধ্যে 3টা, তাহলে 4টা, আর ওই এ আর বি উপগ্রুপে এতে 7টা আর বিতে 7টা, তাহলে 7 7 14টা, 14 আর 4 18টা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা সর্বাধুনিক পর্যায় সারণী পড়ব। এখানে আরেকটা কথা আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকেও বলে রাখি, যে এই ক্লাসটা বোঝার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে ঠিক আগে যেভাবে আমরা পুরা পর্যায় সারণীর মৌলগুলাকে 4টি ব্লকে ভাগ করেছিলাম, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এখানেও আমরা এই ভাগ ভাগ করেই শনাক্তকরণটা শিখব। তো সেটা কিভাবে? যে খেয়াল করো যে এস ব্লক এবং পি ব্লক মৌল হলো আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে কিন্তু এ উপশ্রেণীর মৌল, এবং ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল হলো বি উপশ্রেণীর মৌল, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আজকের ক্লাসে এই জিনিসটা খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, আমরা জানি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাই কোন মৌলের ইলেকট্রন বিন্যাস জেনেই বা ইলেকট্রন বিন্যাস করেই বা ইলেকট্রন বিন্যাস হতেই আমরা সহজেই পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। কারণ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা মৌলটি কোন পর্যায়ে কোন শ্রেণীতে এটা বের করতে পারি এবং মৌলের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে পারি। এবার আসি আমরা যে সর্বাধুনিক পর্যায় সারণীতে পর্যায় নির্ণয়। হ্যাঁ, পর্যায় নির্ণয়টা কিভাবে করব? গত ক্লাসে ওই রকমই পর্যায় নির্ণয়ের ব্যাপারটা একই রকম, তবু আমি একবার রিপিট করি। কি নির্ণয় করব আমরা? পর্যায় সংখ্যা নির্ণয়। এক্ষেত্রে আমরা গত ক্লাসে যা বলেছিলাম তাই, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি, এন এর মান ওই মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। যেমন আমরা যদি উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে
যদি আমরা বলি সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। দেখো শেষ ইলেকট্রনটি s অরবিটালে গেছে, এটা একটা s ব্লক মৌল। তো যেহেতু সর্বাধুনিক পর্যায় সারণী তে আজকে আমরা নিয়ম শিখব। তো গত ক্লাসেও আমরা শিখেছিলাম এই একই রকম। তো পর্যায় সংখ্যা নির্ণয় কিভাবে কিভাবে বুঝবো আমরা, যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 3। তো এই সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস এরকম। এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n = এখানে n = 3 বা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3। সুতরাং এই সোডিয়াম মৌলটি পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ে অবস্থিত বা তৃতীয় পর্যায়ে অবস্থিত। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। তো এখানেও দেখো যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 2 3। এখানে n = 3 এবং ম্যাগনেসিয়াম মৌলটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত। যদি আমরা ক্যালসিয়াম দেখি, ক্যালসিয়াম 20 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 1s 1 2 3 4 4। খেয়াল করো বন্ধুরা যে সর্বোচ্চ সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান এখানে n = 4। তাহলে ক্যালসিয়াম মৌলটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত। এই হলো মোটামুটি আমরা এভাবে পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি বিভিন্ন মৌলের, যে ওই মৌলটির ইলেকট্রন বিন্যাস করে তার সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যা হবে সেটাই হচ্ছে ওই মৌলের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা। এবার আমরা দেখব গ্রুপ সংখ্যা নির্ণয়। তাহলে পর্যায় সংখ্যা নির্ণয় কিন্তু সব ধরনের মৌলের ক্ষেত্রে একই রকম। তোমার এস ব্লক বলো, পি ব্লক বলো, ডি ব্লক বলো, এফ ব্লক বলো, সব ধরনের মৌলের ক্ষেত্রেই, সব ব্লকের মৌলের ক্ষেত্রেই পর্যায় সংখ্যা নির্ণয় এই একই নিয়মে, যে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা n এর মান যা পাবো সেটাই পর্যায় সারণীতে ওই মৌলের পর্যায় সংখ্যা হিসাবে আমরা কাউন্ট করব। এবার আসি আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় বা শ্রেণী সংখ্যা নির্ণয়। বন্ধুরা এখানে খেয়াল করো যে গ্রুপ সংখ্যা নির্ণয়ে প্রথমে আসি আমরা এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব।
সেখানে বলা হচ্ছে এস ব্লক মৌলসমূহের বেলায় সর্ববহিস্থ এস অরবিটাল এর মোট ইলেকট্রন সংখ্যা মৌলটির গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। আমরা জানি যে এস ব্লক মৌল তাদেরকেই বলবো যাদের শেষ ইলেকট্রনটি এস অরবিটালে যাবে। তো সেই এস অরবিটালে আবার সর্বোচ্চ ইলেকট্রন যায় হচ্ছে 2টা, অর্থাৎ এস অরবিটাল ইলেকট্রন থাকে 1টা অথবা 2টা। তো সেজন্য বলা হচ্ছে যে এই এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে এই ধরনের মৌল শনাক্তকরণে তার সর্ববহিস্থ এস অরবিটালে মানে মোট ইলেকট্রন সংখ্যা, সে 1টা থাক আর 2টা থাক, সেই ইলেকট্রন সংখ্যাই মৌলটির গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। যেমন যদি এস অরবিটালে যদি 1 ইলেকট্রন থাকে তাহলে সেই গ্রুপ সংখ্যা হবে 1, আর যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ সংখ্যা হবে 2। অর্থাৎ এই ধরনের সূত্র হবে যে NS 1 থেকে 2। এখন যদি NS1 হয় তাহলে হবে 1 নম্বর গ্রুপ, আর যদি NS2 হয় তাহলে হবে 2 নম্বর গ্রুপের মৌল। বুঝা গেছে? তো যেমন ধরো আমরা যদি উদাহরণ দিই, ঠিক দেখো আমি এখানে সোডিয়ামের একটা উদাহরণ আমরা এখানে বোর্ডে দেওয়াই আছে। সোডিয়াম মৌলটি কোন গ্রুপে অবস্থিত? তা দেখো সর্ববহিস্থ স্তর হচ্ছে 3s1। তাহলে এই সোডিয়াম মৌলটি পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপে অবস্থিত হবে এবং তার পর্যায় সংখ্যা হবে 3, যেটা আমরা আগে বলেছি। ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম 12 এই মৌলটির ক্ষেত্রে দেখো এই সর্ববহিস্থ শক্তি স্তরের এস অরবিটালে এই NS2 এর মতো বা 3s2 এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, অতএব এর গ্রুপ সংখ্যা হবে 2। অর্থাৎ ম্যাগনেসিয়াম মৌলটি পর্যায় সারণীতে 2 নম্বর গ্রুপে অবস্থান করে এবং তার পর্যায় সংখ্যা হবে 3। অর্থাৎ আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম মৌলটি পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক একইভাবে ক্যালসিয়াম মৌলটির ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 4s2 অরবিটাল আছে, এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে, অতএব এটা 2 নম্বর গ্রুপের মৌল এবং পর্যায় হচ্ছে n=4, চতুর্থ পর্যায়। তাহলে আমরা কি বলতে পারি যে ক্যালসিয়াম মৌলটি পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থান করে। তো এভাবে আমরা এস ব্লক মৌলসমূহের অবস্থান নির্ণয় করতে পারি। এখানে বন্ধুরা একটু আমি বলে রাখি যে আমরা এস ব্লক মৌল পড়ার সময় পড়েছিলাম যে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলা হচ্ছে এস ব্লক মৌল হিলিয়াম সহ। দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম। হিলিয়াম 2 1s2। দেখো এটা আমরা এস ব্লক মৌলের মধ্যে ফেলেছিলাম ইলেকট্রন বিন্যাসের কারণে, যে এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, কিন্তু এর ধর্ম কিন্তু তোমার এস ব্লক মৌলের মতো পড়ে না, হয় না। এজন্য এর ধর্ম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, এজন্য এর পর্যায় সারণীর অবস্থানটা কিন্তু 0 গ্রুপে বা 18 নম্বর গ্রুপে, নিষ্ক্রিয় বাকি 5টা নিষ্ক্রিয় মৌলের সঙ্গে, নিষ্ক্রিয় গ্যাসের সাথে।
কিন্তু এটা এস ব্লক মৌল। তো এই হিলিয়ামটা হলো ব্যতিক্রম, ঠিক আছে? হিলিয়ামটা ব্যতিক্রম, যে এটা 1s2 ইলেকট্রন বিন্যাস থাকা সত্ত্বেও এটা কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুসারে হবে 0 গ্রুপের মৌল, আর সর্বাধুনিক পর্যায় সারণীতে হবে 18 নম্বর গ্রুপের মৌল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে এবং মাথায় রাখবে। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের এস ব্লক মৌলের সর্বাধুনিক পর্যায় সারণীতে এস ব্লক মৌলগুলো আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। এবার আসি আমরা পি ব্লক মৌলে। দেখো আমরা এস ব্লক মৌল পেয়ে গেছি, এবং যেটা পেয়েছি মূলত 1 এবং 2 নম্বর গ্রুপে অবস্থিত। আচ্ছা, এবার আমরা পি পি ব্লক মৌলের ক্ষেত্রে কি করি? এখানে বলা হচ্ছে যে পি ব্লক মৌলসমূহের বেলায় আমরা জানি পি ব্লক মৌলসমূহের সর্ববহিঃস্থ স্তরের কাঠামোর চেহারা আমরা পি ব্লক মৌল পড়ার সময় শিখেছিলাম যে এই ধরনের। কি ধরনের? যে NS2 NP 1 থেকে 6, ঠিক আছে? NS2 NP 1 থেকে 6 এই ধরনের। তো এখন এর সঙ্গে তোমার +10 যুক্ত হবে, ঠিক আছে? তো পি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে এভাবে 10 প্লাস NS2 NP 1 থেকে 6 এর মোট ইলেকট্রন সংখ্যা এর গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। আচ্ছা, উদাহরণ দেখলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, ঠিক এই নিয়মেই দেখো যে তাহলে কি হতে পারে, এরকম হতে পারে, তাই না? এরকম হতে পারে যে NS2 NP1 প্লাস 10 দেখো, তখন এই এসব দুইটার পিরিয়ড একটা আর 10 ইজিক্যাল টু, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হলো কয়টা? 13। হ্যাঁ, মোট সমান যোগফল হলো 13। তাহলে সেই মূলটা হবে 13 নম্বর গ্রুপে, তার অবস্থান হবে 13 নম্বর গ্রুপে। একইভাবে NS2 NP1 NP2 প্লাস 10, দেখো সেটা যোগফল হবে 14 নম্বর গ্রুপে। NS2 NP3 প্লাস 10, যোগফল হবে 3 2 5 15। এই মৌলের অবস্থান হবে, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস শেষ সর্ববস্তুর কাঠামো যদি এরকম হয়, তাহলে তার সঙ্গে 10 যোগ করে, এরকম যদি হয় তাহলে তার সঙ্গে 10 যোগ করে যা হবে তত নম্বর গ্রুপে ওই মৌলটি অবস্থান করবে। বোঝার চেষ্টা করো। NS2 খুব সহজ। NS2 NP4, আমরা জানি একটা করে ইলেকট্রন বাড়বে, প্লাস 10, তাহলে 16। এটা এই মৌলটা হবে 16 নম্বর গ্রুপে। NS2 NP5 প্লাস 10, 5 2 7, এটা হবে 17 নম্বর গ্রুপে। NS2 NP6 প্লাস 10, এটা হবে 18 নম্বর গ্রুপে। তাহলে পিএ তো 6টার বেশি ইলেকট্রন যায় না। তাহলে এভাবে 13 14 15 16 17 18 এই বিভিন্ন গ্রুপে মৌলগুলোর অবস্থান হবে। আমরা উদাহরণ দেখবো দু একটা। যেমন ধরো অ্যালুমিনিয়াম 13, এটা দেখলেই আমরা জিনিসটা বুঝতে পারবো ব্যাপারটা কি। দেখো, অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 2 4 10 12, 3p1। লক্ষ্য করো বন্ধুরা, দেখো প্রথম কোয়ান্টাম সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3। এখানে আমরা এই কাঠামোর কথাটা বলছিলাম, ns2 np, ns2 np 1 থেকে 6, ns2 np 1 থেকে 6। তাহলে এখানে দেখো s অরবিটালে দুইটা ইলেকট্রন, s অরবিটালে দুইটা ইলেকট্রন প্লাস p অরবিটালে একটা ইলেকট্রন, আর এর সঙ্গে আমরা 10 যোগ করতে বলেছি, সমান 13। তাহলে এই মৌলটি 13 নম্বর গ্রুপে সর্বাধুনিক পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম মৌলটি 13 নম্বর গ্রুপে অবস্থান করে। আর কত নম্বর পর্যায়ে? এটা সবার ক্ষেত্রে একই নিয়ম, যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? এখানে 3। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখানে দেখো 3। তাহলে 3 নম্বর পর্যায়ের 13 নম্বর গ্রুপে অবস্থান করে অ্যালুমিনিয়াম মৌলটি পর্যায় সারণীতে। এভাবে আরো দু একটা উদাহরণ আমরা দেখব। যেমন ধরো, আমি এখানে মুছে দিই। আচ্ছা, আরেকটা মৌল আমরা এখানে দেখতে পাবো, যেমন ধরো ক্লোরিন 17। ক্লোরিন 17। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু শেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেছে, এজন্য এটা পি ব্লক মৌল। আচ্ছা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, সরি 3p, 2 4 10 12 আর 5 এর 17, 3p5। খেয়াল করো এখানে তোমার শেল কয়টা? 1 2, এটা হচ্ছে সর্ববহিস্থ শেল, ns2np5, ns2np5। ইলেকট্রন কেমন? ইলেকট্রন তোমার এস অরবিটালে 2টা, পি অরবিটালে 5টা, আর সঙ্গে আমরা কমন 10 যোগ করব, সমান কত হবে? 5 2 7 17। 5 2 7 আর 10-এ 17 নম্বর, 17 নম্বর গ্রুপে অবস্থান করবে ক্লোরিন মৌলটি সর্বাধুনিক পর্যায় সারণীতে। আর পর্যায় সংখ্যা কত হবে? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3, তাই 3 নম্বর পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে অবস্থিত হবে। তাহলে ক্লোরিন মৌলটি আমরা কি বলবো? ক্লোরিন মৌলটি তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপে অবস্থিত সর্বাধুনিক পর্যায় সারণীতে। আমরা আরেকটি উদাহরণ দেখব, নিষ্ক্রিয় গ্যাসের, আর্গন 18। আর্গন 18, আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। খেয়াল করো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর বা সর্ববহিস্থ শক্তি স্তর বা যোজ্যতা স্তর, ns2np6। এই ধরনের কাঠামো। আর অ্যালুমিনিয়াম পেয়েছি আমরা 3s2np1, এটা পেয়েছি আমরা এই ধরনের কাঠামো।
আর ক্লোরিন পেয়েছি আমরা NH2NP5, এই ধরনের কাঠামো। আর্গন মূলটি কত নম্বর শ্রেণীতে অবস্থিত হবে আর কত নম্বর গ্রুপে? এস অরবিটালে 2টা ইলেকট্রন, পি অরবিটালে 6টা ইলেকট্রন প্লাস কমন 10, তাহলে 6 2 8, 10 2 18, 18 নম্বর গ্রুপে অবস্থান করবে। রাইট? তাহলে আর্গন মূলটি সর্বাধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপে অবস্থান করবে। ইলেকট্রন বিন্যাস হতে আমরা শনাক্ত করতে পারি এবং পর্যায় কত হবে? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3, পর্যায় হবে 3, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3, পর্যায় সংখ্যা হবে 3। আর দেখো সবগুলো মৌল আমরা অ্যালুমিনিয়াম, ক্লোরিন, আর্গন 3টা দেখেছি। দেখো 3টাতে দেখো শেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেছে এবং এগুলো সবই পি ব্লক মৌল। আমরা পি ব্লক মৌলের ক্ষেত্রে আলোচনা করছি ব্যাপারটা। আচ্ছা, তো মোটামুটি বোধহয় আমরা বুঝতে পারছি যে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে সর্বাধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা নির্ণয় করি। তো বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমরা দেখতে পেলাম মুছে দিই, পি অরবিটালের ক্ষেত্রে আমরা পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কি পেলাম? 13, 14, 15, 16, 17, 18, 1 2 3 4 5 6 2 8টা গ্রুপ আমরা শিখে ফেলেছি অলরেডি। এস ব্লক এবং পি ব্লক মৌল, হ্যাঁ, আমরা 8টা গ্রুপ শিখে ফেলেছি। তো এবার আসি আমরা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে শনাক্ত করব? এক্ষেত্রে বলা হচ্ছে যে ডি ব্লক মৌলসমূহের বেলায় ওই আগের নিয়মেই n-1DNS এই ধরনের সূত্র, n-1DNS। দেখো এখানে 2টা অরবিটাল, একটা ডি একটা এস অরবিটাল। অথবা এটাকে আমরা আরো বিস্তারিতভাবে লিখলে এভাবে লিখতে পারি যে n-1 ডি 1 থেকে 10 আর NS NS সবসময় 2 হবে, NS2। হ্যাঁ, আচ্ছা, এই কাঠামো মানে সর্বস্থ কাঠামো এরকম হবে। এরকম দেখে আমরা বুঝবো এগুলা ডি ব্লক মৌল। এবং এই ধরনের মৌলের নিয়মের ক্ষেত্রে বলছি যে এই ডি ব্লক মৌলসমূহের বেলায় এই n-1DNS অথবা n-1D 1 থেকে 10 NS2 এই ধরনের কাঠামোর ক্ষেত্রে এই যে অরবিটাল 2টা, হ্যাঁ, কি ডি অরবিটাল এবং এস অরবিটাল, যে ডি অরবিটাল, সরি এটা n-1 ডি, আচ্ছা, ডি অরবিটাল, এস অরবিটাল, যে এই অরবিটাল দুটির তে থাকা মোট ইলেকট্রন সংখ্যা মৌলটির গ্রুপ সংখ্যা প্রকাশ করবে। ঠিক পি অরবিটালের মতোই কিন্তু পি ব্লক মৌলসমূহের মতোই, কিন্তু পি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে আমরা এক্সট্রা 10 যোগ করেছিলাম, কিন্তু সেই এখানে এই এক্সট্রা 10টা নাই। শুধুমাত্র ডি অরবিটালে যতটা মৌল থাকবে এবং এস অরবিটাল যতটা মৌল থাকবে সেই দুটার যোগফল যা হবে সেটাই ওই ডি ব্লক মৌলের
গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। কিন্তু পি ব্লক মৌলের ক্ষেত্রে যে পি অরবিটালে যতটা মৌল থাকবে এবং এস অরবিটালে যতটা মৌল থাকবে তার সঙ্গে আরো 10 যোগ করে যা টোটাল যোগফল যা হচ্ছিল সেটা সেটা আমরা পি ব্লক মৌলসমূহের গ্রুপ সংখ্যা নির্দেশ করছিলাম। আচ্ছা বন্ধুরা, উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হব। যেমন ধরো স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম 21 আচ্ছা এখানে আমরা একটু লিখে রাখি তাহলে কিভাবে হবে এরকম। দেখো যে ঠিক ওই আগের মতোই n-1 d1 ns2, তো তখন 2 আর 1 3, হ্যাঁ, তখন হবে এটা 3 নম্বর গ্রুপের মৌল n-1 d2 ns2, এটা হবে 2 আর 2 4, 4 নম্বর গ্রুপের মৌল n-1 d3 ns2, 3 2 5, 5 নম্বর গ্রুপের মৌল n-1 d4 ns2, 6 নম্বর গ্রুপের মৌল n-1 d5 ns2, 7 নম্বর গ্রুপের মৌল n-1 d6 ns2, 8 নম্বর গ্রুপের মৌল n-1 d7 ns2, 9 নম্বর গ্রুপের মৌল n-1 d8 ns2, 10 নম্বর গ্রুপের মৌল n-1 d9 ns2, 11 নম্বর গ্রুপের মৌল n-1 d10 ns2, 12 নম্বর গ্রুপের। রাইট, কত সহজ, একটু খেয়াল করার চেষ্টা করো। এগুলো সবই হচ্ছে ডি ব্লক গ্রুপের মৌল। রাইট, আচ্ছা এবার আমরা উদাহরণ দেখব। উদাহরণ কি দেখছিলাম? স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p 2 4 12 3p6 4s2 3d 2 4 7 10 12 6 18 2 20 আর 21 3d1 3d1। দেখো যেহেতু শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেছে অতএব নিঃসন্দেহে এটা ডি ব্লক মৌল, স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল। এখন আমরা খুঁজে বের করব যে এটা এই মৌলটি সর্বাধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত এবং কোন শ্রেণীতে অবস্থিত। পর্যায় বের করতে গেলে আমাদেরকে সাজিয়ে দিতে হবে, হ্যাঁ, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা দেখতে হবে। সর্বোচ্চ আমরা সাজিয়ে দিই। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2, মানে এন এর মান অনুসারে সাজাই দিলাম বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে সাজাই দিলাম। এখানে আমরা শেলগুলা পাচ্ছি, প্রথম শেল, দ্বিতীয় শেল, তৃতীয় শেল,
চতুর্থ শেল। তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হলো 4। তাহলে এখানে পর্যায় হলো 4। দেখো পর্যায়, তাহলে এই মূলটির পর্যায় হবে 4। আর গ্রুপ হবে কি বলেছি আমরা, n-1 এই দেখো n-1 DNS, 3D1 4s2, 3D1 4s2। দেখো এখানে n এর মান 4, তাহলে n-1 এর মান 3। সব সময় যেহেতু 4s অরবিটালের শক্তি কম 3D অরবিটালের চাইতে, অতএব এই ব্লকের মৌলগুলা সবসময় 4s অরবিটালের 2টা ইলেকট্রনকে পূর্ণ করেই পরবর্তী 3D অরবিটালে যাবে। এজন্য সবসময় 4s ns2, হ্যাঁ, এই সূত্রে। তো ডি অরবিটালে একটা ইলেকট্রন আর এস অরবিটালে 2টা ইলেকট্রন সমান সমান 3, 2 আর 1 3। তাহলে এটা 3 নম্বর পর্যায়ে অবস্থিত। স্ক্যান্ডিয়াম মৌলটি সর্বাধুনিক পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে অবস্থিত। ক্লিয়ার? আশা করি তোমাদের আর কোনো সন্দেহ নাই। আরো দু একটা উদাহরণ আমরা দেখব। তার মধ্যে দেখব ক্রোমিয়াম, একটা ব্যতিক্রমী মৌল, ক্রোমিয়াম 24। ক্রোমিয়াম 24 আমরা সবাই জানি এটা বিন্যাসটা একটু ব্যতিক্রম। সেক্ষেত্রে আমরা কিভাবে করে সেটা একটু বুঝবো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4, নাকি 2 4 সেটা 10 2 12 6 18 2 20 4 24। গুড। আর দেখো স্ক্যান্ডিয়ামটা পড়ছে কোন সূত্রে, 3d1 4s2 এই সূত্রে। আচ্ছা এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বের করতে হলে আমাকে সাজায় দিতে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4, 4s2। তাহলে আমরা পর্যায় বের করতে গিয়ে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা দেখো 4 পেয়েছি আমরা, 4। তাহলে এই মৌলের পর্যায় সংখ্যা 4। আর শ্রেণী সংখ্যা কি হবে, শ্রেণী বের করতে হলে আমাদেরকে আমরা জানি এটা হলো ব্যতিক্রমধর্মী মৌল। আমরা সেই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই 4s অরবিটাল থেকে এক ইলেকট্রন 3d অরবিটালে আসবে, এসে অর্ধপূর্ণ করবে 3d5 আর 4s1। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে তার সর্বস্থ শক্তি স্তর 3d5 4s1, 3d5 4s1। ইলেকট্রন সংখ্যা ডি অরবিটালে হচ্ছে 5টা প্লাস এস অরবিটালে 1টা সমান 6টা। তাহলে শ্রেণী সংখ্যা 6। 4 নম্বর পর্যায়ের 6 নম্বর গ্রুপে অবস্থিত। 4 নম্বর পর্যায়ের 6 নম্বর গ্রুপে অবস্থিত ক্রোমিয়াম 24 মৌলটি সর্বাধুনিক পর্যায় সারণীতে। ক্লিয়ার বন্ধুরা? এভাবে তোমরা আরো অন্যান্য মৌলগুলো দেখতে পারো। হ্যাঁ, তো এটা কোন নিয়মে পড়লো যে 3d5 4s1, 3d5 4s1 মানে n
এটা অবশ্য ব্যতিক্রমমূলক। অ্যাকচুয়ালি এটা পড়ছে 3d4 4s2 এন, এই নিয়মে n-1 d4 ns2। অ্যাকচুয়ালি কিন্তু এই নিয়মে, কিন্তু ব্যতিক্রম হওয়াতে আমরা ওটা ইলেকট্রন এদিক ওদিকে সরাই দিছি আর কি, হ্যাঁ, স্টেবল হওয়ার জন্য এই নিয়ম। আচ্ছা, 6 নম্বর পর্যায়ে। তো ঠিক একইভাবে আরেকটা মৌল আমরা দেখি, ব্যতিক্রম মৌল দেখি আমরা, তোমার কপার 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 29। কপার 29টা আমরা দেখবো একটু। কপার 29, কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। দেখো যেহেতু ডি অরবিটালে গেছে, অবশ্যই এটা ডি ব্লক মৌল। দেখতে পাচ্ছি এটা ডি ব্লক মৌল, কিন্তু এর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের জন্য এটা আমরা সাজায় লিখলে একসঙ্গে করি আমরা কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3d9টা হয়ে যাবে 10, 4s2টা হয়ে যাবে 1। তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4। তাহলে এর পর্যায় হচ্ছে, সরি, এর পর্যায় হচ্ছে 4 শ্রেণী বা গ্রুপ কি হবে, 10 আর 1 11। তুমি যেভাবে ধরো, এটা এটা পড়বে হচ্ছে এই নিয়ম। যদি আমি এই ইলেকট্রন বিন্যাস ধরি তাহলে হবে এই নিয়মে, আর যদি এই ইলেকট্রন বিন্যাস ধরি তাহলে হবে এই নিয়মে। তো অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাসটা এটাই, এন এর তোমার 10 4s1 4 2 6, না সরি, এই নিয়ম। 9 আর 2 11, হ্যাঁ, এটা 11 নম্বর গ্রুপে অবস্থিত। অথবা দেখো এখানে 10 আর 1 11, ব্যতিক্রম হওয়াতে তোমার এই বিন্যাসের সঙ্গে এই ফরম্যাটটা এই ফরম্যাটটা তুমি মিলাতে পারবে না। তো এই ফরম্যাটে মিলবে যে 9 আর 2 11 এখানে প্রথম আহ্বান নিয়মে যেটা সেটাই 9 আর 2 11। আর অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন সংখ্যা মিলবে যে 11 নম্বর পর্যায়ে তুমি এটা পাবে, কিন্তু এই ফরম্যাটের সঙ্গে মিলাতে পারবে না। আচ্ছা যাই হোক, এটা তোমরা মনে রাখার চেষ্টা করো। তাহলে n-1 d9 ns2 11 নম্বর পর্যায়ে, সরি 11 নম্বর পর্যায়ে, 11 নম্বর পর্যায়ে। তাহলে কপার 29 এই ব্যতিক্রমী মৌলটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করতে পারি যে সর্বাধুনিক পর্যায় সারণীতে এটি 4 নম্বর পর্যায়ের 11 নম্বর গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত। তো বন্ধুরা, এভাবে তোমরা আরো অনেক মৌল আছে, সেগুলো তোমরা করে দেখতে পারো, আশা করি তোমরা পারবে। তো এই হলো ডি ব্লক মৌলের অবস্থান সহধর্মিক পর্যায় সারণীতে কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। এখানে আমরা মোটামুটি শিখে ফেলেছি সব গ্রুপগুলাই। কি শিখেছি এখানে, দেখো এখানে ডি ব্লক মৌলগুলো আমরা শিখে ফেলেছি। কি কি পেয়েছি, 3
3 থেকে 12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো SPDFA আমরা মোটামুটি সমস্ত গ্রুপগুলাই কভার করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টি গ্রুপে SP এবং D ব্লক মৌলগুলো অবস্থান করে এবং সেগুলোকে আমরা কিভাবে বের করতে পারি তার বিস্তারিত নিয়ম আমরা জানার চেষ্টা করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসি আমরা F ব্লক মৌল। বাকি আছে F ব্লক মৌল, আরো সহজ। F ব্লক মৌলের ক্ষেত্রে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেটা, যে F ব্লক মৌলের ক্ষেত্রে কি পড়েছিলাম, যে আমরা জানি যে সকল F ব্লক মৌলই 3 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে, অর্থাৎ 3 এর B। যদি আধুনিক পর্যায় সারণী ধরি তাহলে হবে 3 এর B, আর যদি সর্বাধিক পর্যায় সারণী ধরি তাহলে হবে 3 নম্বর। অর্থাৎ F ব্লকভুক্ত সকল মৌল গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। যদি সর্বাধিক পর্যায় সারণী আমরা কাউন্ট করি তাহলে সকল F ব্লকভুক্ত মৌল গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। আর যদি আমরা আধুনিক পর্যায় সারণীতে যাই তাহলে 3 এর B তে ফিক্সড। এবং 3 এর গ্রুপ ফিক্সড, যে 3 এর B অথবা 3 এর B হচ্ছে আধুনিক পর্যায় সারণী, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। আর 3 হচ্ছে আজকে যেটা আমরা পড়ছি সর্বাধুনিক পর্যায় সারণী। আজকের তো আমরা বলি 3 নম্বর গ্রুপে অবস্থিত, এটা ফিক্সড। কিন্তু পর্যায় কিভাবে পর্যায় হবে আমরা জানি, গত ক্লাসে পড়েছি যে এটা থাকবে ষষ্ঠ অথবা সপ্তম পর্যায়ে। ষষ্ঠ অথবা সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপে। ষষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে থাকবে হচ্ছে ল্যান্থানাম সহ 15টি মৌল। এরা হচ্ছে আমরা যাকে বলছি আমরা ল্যান্থানাইড সিরিজের মৌল। এবং সপ্তম পর্যায়ে থাকবে অ্যাক্টিনিয়াম সহ 15টি মৌল, যাদেরকে আমরা বলছি অ্যাক্টিনাইড সিরিজ মৌল, এবং যাদেরকে মূল পর্যায় সারণীর নিচে 2টা সারিতে আমরা স্থান দিই। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেখলে যথেষ্ট। যেরকম যে আমরা জানি যে F ব্লক মৌলগুলো অবশ্যই শেষ ইলেকট্রনটি F অরবিটালে যাবে। তো আমরা উদাহরণ হিসাবে গত ক্লাসে দেখেছিলাম, আজকে সেটাই দেখি যে এটি একটা ছোট মৌল আর কি, দেখতে সুবিধা আমাদের। সেরিয়াম 58, সেরিয়াম 58, সেরিয়াম 58। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, সরি এটা ছোট লেখা হচ্ছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2 4f2, মেবি এরকমই আর কি। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যাগুলো কোনো একটু 2 4 10 12 18 2 20 7 10 30 7 6 36 7 দিয়ে 38 7 10 48 7 6 54 আর 4 58, রাইট। তো আমরা দেখতে পাচ্ছি
এর শেষ ইলেকট্রনটি 4f অরবিটালে অবস্থান করছে, অতএব এটা f ব্লক মৌল। এখন আমরা বের করব যে এর পর্যায় কি এবং শ্রেণী কি। পর্যায় কি এবং শ্রেণী কি। শ্রেণী তো আমরা বলেছি ফিক্সড 3 নম্বর গ্রুপে অবস্থিত। এখন এটা ষষ্ঠ পর্যায়ের না সপ্তম পর্যায়ের, এটা হলো মুখ্য বিষয়। এখানে যদি আমরা সাজাই দিই, সাজাই দিলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 5s2, 5 4d10, 4f2, 4f2, 5s2, 5p6, 6s2। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কি মিলছে? 2, 4, 4, 10, 12, 18, 28, 30, 36, 46 দিয়ে 48 আর দিয়ে 50 আর 56 দিয়ে 58। দেখো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এটা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 6। তার মানে এটা ষষ্ঠ পর্যায়ে অবস্থিত বা 6 নম্বর পর্যায়ে অবস্থিত। ঠিক আছে? আমি গত ক্লাসে বলেছিলাম যে এই জিনিসটাকে কিন্তু সংক্ষেপে লিখলে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, জেনন জেনন 54, হ্যাঁ, জেনন 54, 4f2, 6s2। এটা হচ্ছে বাহির শেল, এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর। হ্যাঁ, এর একটা সূত্র আছে, সেই সূত্র আমরা গত ক্লাসে শিখেছি। ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা সপ্তম পর্যায়ের মৌল করে দেখতে পারি, তোমরা দেখবে আশাই। তো এভাবে আমরা এফ ব্লক মৌলের সর্বাধুনিক পর্যায়ে তার অবস্থান নির্ণয় করতে পারি। যেমন আমরা দেখলাম যে সেরিয়াম 58 এর এটি হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে অবস্থিত। তো বন্ধুরা, পরপর 2টি ক্লাস আমরা মোটামুটি একই টপিকস নিয়ে করলাম। জাস্ট চিনতে সুবিধা হবে, এই জন্য আমি ক্লাস 2টিকে আলাদা করে তোমাদেরকে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বিস্তারিত যেটুকুই বুঝতে পারো আরো বিস্তারিত নিজেরা চেষ্টা করবে, বই পুস্তক দিয়ে উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং শেখার চেষ্টা করবে। এই করোনাকালীন সময়ে যতদিন স্কুল কলেজ বন্ধ থাকে, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে থাকো এবং ভালো থাকো। এই কামনা করে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।